নদী এবং নৌকার অঙ্কগুলো খুবই ইজি এবং তুমি খুবই কম সময় করতে পারো। এর জন্য তোমার কনসেপ্ট না জানলেও চলবে, বাট জেনে রাখা ভালো। অনেক সময় কনসেপ্টুয়াল প্রবলেম দেই, স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়। সো তুমি দেখে রাখতে পারো। সো তোমার কনসেপ্ট যদি একটু সমস্যা থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমেই একটা বিষয় তোমার জানা লাগবে যে নর্মালি আমাদের যে আমরা যখন নদী দেখি, সে নদীর, ধরো এটা একটা নদী, তখন এর যে দুইটা পাড় আছে, নদীতে দুইটা পাড় থাকে, এই দুইটা পাড়ের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় একই থাকে না, কিন্তু ডিফারেন্ট জায়গায় নদীর ডিফারেন্ট ভাবে থাকে, আঁকা বাঁকা হয়ে থাকে। কিন্তু আমাদের কনসিডার করতে হবে নদী আঁকা বাঁকা থাকা যাবে না। নদীর সবসময় তারা, মানে নদীর কিনারাগুলো সমান্তরাল থাকবে। নদীর এই এই কিনারা এবং এই কিনারা পরস্পর কি থাকবে, সমান্তরাল থাকবে। এটাকে আরো একভাবে বলা যায় যে নদীর কিনারাদের মধ্যবর্তী দূরত্ব বা নদীর প্রস্থ সবসময় একই থাকবে। নদীর প্রস্থ কি থাকবে, একই থাকবে। লেটস আমরা নদীর প্রস্থকে ডি ধরলাম। নদীর প্রস্থ কত, ডি। ঠিক আছে, ভেরি গুড। এখন নদীতে তো, নদী সবসময় স্থির থাকে না। নদীতে কি হয়, পানি সামনের দিকে ঢেউ খায়। তাহলে নদীতে যে স্রোতের বেগটা থাকবে, মানে নদীতে যে ঢেউটা খায় ওটাকে স্রোত বলতে পারো। এই স্রোতের বেগ সব জায়গায় সেম থাকবে, অর্থাৎ কিনারায় নদীর বেগ যা হবে, মাঝখানে নদীর বেগ তাই হবে, অপর কিনারায় নদীর বেগ একই থাকবে। এই দুইটা কনসিডারেশন তোমার একটু মাথায় রাখতে হবে যে নদীতে সকল বিন্দুতে বেগের মান কি থাকবে, সেম থাকবে। অর্থাৎ স্রোতের বেগ, ওই বেগটা কি বলতে পারি, স্রোতের বেগ। এই স্রোতের বেগ কি থাকবে, একই থাকবে। এটাকে ধরলাম ইউ। এটা সকল বিন্দুতে বেগ একই হবে, এটা একটা মাথায় রাখবা। দেন যখন কোন একটা নৌকা এই স্রোত তালাম নদীতে চালানো হবে, তখন স্রোতের অফিস চালানো মানে স্রোতের কারণে নৌকা এখন সামনের দিকে যাবে, তাই তো? যদি সিম্পল চিন্তা করো, যদি নৌকাটাকে এখানে রাখা হয়, এই স্রোত এটাকে এই দিকে নিয়ে চলে যাবে, এই দিকে যেতে থাকবে। কিন্তু তোমার উদ্দেশ্য হচ্ছে এই নৌকায় করে অপর পারে যাওয়া। এখন অপর পারে যাওয়ার জন্য অবশ্যই তোমাকে এই দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাইতে হবে, যেমন ওই দিকে যাওয়ার জন্য একটা বেগ তোমার, মানে একটা বেগে চালাইতে হবে। আমাদের প্রশ্নে যখন এই বেগটা দেওয়া থাকে, যেটা তুমি সাঁতারু যদি চিন্তা করো, তাহলে সাঁতারুর বেগ, অথবা মানে যে সাঁতার কাটছে, অথবা নৌকার বেগ। এই নৌকার বেগ তুমি জানো যে বেগ কিন্তু আপেক্ষিক বিষয়। বেগ তোমার সাপেক্ষে কেউ স্থির থাকার অর্থ এই না যে সে সবার সাপেক্ষে স্থির আছে, বা তোমার সাপেক্ষে কেউ গতিশীল এর অর্থ এই না যে সবার সাপেক্ষেই সে গতিশীল থাকবে। এটা নির্ভর করবে কে দেখছে। ঠিক আছে, তাই এই যে নৌকা বা সাঁতারুর বেগ, এটা আমরা কনসিডার করব যখন নদীতে কোনো বেগ থাকবে না বা স্রোতের কোনো বেগ থাকবে না। তাহলে এই যে সাঁতারুর বেগ বা নৌকার বেগ যেটা আমরা লিখব, এটা সবসময় মাথায় রাখবা, যেটাকে আমি যদি ভি দ্বারা লিখি, এটা সবসময় স্থির নদীর সাপেক্ষে, ভাই নদীতে স্থির থাকে। অর্থাৎ যখন স্রোতের বেগ 0 হবে সেই সময় সাঁতারু যে বেগে চলবে এটা সেই বেগ, এটা সেই বেগ, এটা কিন্তু মাথায় রেখো। এই কয়েকটা কনসিডারেশন তোমার একটু জানা থাকা লাগবে। দেন সব কিছুই সেম। এবং এটা গোজ হচ্ছে 2 ডাইমেনশনাল এক্সাম্পল, অর্থাৎ এখানে দ্বিমাত্রিক গতি হচ্ছে। একমাত্রিক গতি কেমন হতো, ধরো স্রোত এইদিকে বহমান, এদিকে চলছে, একটা নৌকা এইভাবে জাস্ট ছেড়ে দেওয়া আছে, তাহলে এই নৌকাটা কি হতো, জাস্ট এই দিকেই যেত, তাহলে এই গতিটাকে একমাত্রিক গতি বলতে পারতাম। কিন্তু এখানে নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, নৌকা তো সেদিকে যাবেই, সাথে সে অপর অপর বলতে অপর পারের দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে, এই জন্য এটাকে দ্বিমাত্রিক গতি বলা হয়। ঠিক আছে, সো এটা মেইনলি তোমাদের গতির ভিতরে থাকা উচিত ছিল, বাট তোমাদের বইয়ে ভেক্টরের ভিতরে এটা আলোচনা করছে। সো আমাদের এটা দেখতে হবে। যদি একটু খেয়াল করি, এখানে
আমরা খুবই সিম্পল ওয়েতে দেখব। ধরো এটা সেই নৌকাকে আমরা একটা পয়েন্ট হিসেবে কনসিডার করছি। তাহলে এই নৌকার উপরে যে কোনো মোমেন্টে একটা নৌকার উপরে একটা বল প্রয়োগ করবে অথবা একটা বেগ সৃষ্টি করবে, সেটা হচ্ছে স্রোত যে বেগ সৃষ্টি করবে সেটা হচ্ছে ইউ। স্রোত যে বেগ সৃষ্টি করবে সেটা হচ্ছে ইউ, এবং ওই একই পয়েন্টে সে নিজে অপর পাড়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। এখন অপর পাড়ে যাওয়ার জন্য হয়তোবা সে এই দিক বরাবর বল বেগ সৃষ্টি করবে অথবা সে এই দিক বরাবর বেগ সৃষ্টি করে, যেদিকেই করে করুক সেটা আমাদের এখন মেজর বিষয় না। ধরো সে ফর এক্সাম্পল এই বরাবর যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার নিজের বেগ ভি। কিন্তু তুমি জানো সামান্তরিক সূত্র অনুযায়ী কোনো একটা বিন্দুর উপর যদি একই সাথে দুইটা ভেক্টর কাজ করে তাহলে সে কিন্তু দুটোকেই অমান্য করে না, সে তাদের মাঝামাঝি কোনো একটা দিক বরাবর যাওয়ার চেষ্টা করে। তাহলে এটা ধরো সেই ডব্লু, ঠিক আছে? তাহলে এই ডব্লুটা কি হচ্ছে? ডব্লুটা হচ্ছে আসলে এটা কিন্তু সাঁতারু বা নৌকা ওই দিক এত বেগে যাওয়ার চেষ্টা করছে, আর ডব্লু হচ্ছে আসলে যেই বেগে যাচ্ছে। তাই এটাকে ডব্লুকে বলা হয় সাঁতারুর প্রকৃত বেগ, সাঁতারুর বা নৌকার প্রকৃত বেগ। প্রকৃত কেন? কারণ আসলে সে কিন্তু ডব্লুর দিকে যাচ্ছে না, সে ভির দিকে যাচ্ছে না, সে ইউ এর দিকে যাচ্ছে আসলে ডব্লু এর দিকে। তাই ডব্লুকে বলা হয় প্রকৃত বেগ। এবং এটা বেসিক্যালি মেজার করা হয়, ধরো এই কিনারায় তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তাহলে এই বন্ধুর সাপেক্ষে বন্ধু তোমাকে যে বেগে যেতে দেখবে সেটা, অথবা তুমি বলতে পারো কিনারার সাপেক্ষে এই বেগটা মাপা হয়। এটা পরিমাপ করা হয় কার সাপেক্ষে? কিনারার সাপেক্ষে। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারলে ডব্লুটা তোমার কি? বেসিক্যালি ডব্লুটা হচ্ছে তোমার লব্ধি বেগ। ডব্লুটা তোমার কি বেগ? লব্ধি বেগ। এটা কিভাবে পাইছো? এটা তুমি দুইটা ভেক্টর ইউ এবং ভি এর যোগফলের ফলে পাইছো। তাহলে আমি বলতে পারি লব্ধি বেগ ডব্লু ভেক্টরটা অবশ্যই হবে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এবং তোমাকে অবশ্যই জানানো থাকবে যে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, থিটা। এবং ইউ ভেক্টর সাথে ডব্লু ভেক্টর যে কোণে আছে, মানে লব্ধি ভেক্টরটা ইউ এর সাথে যে কোণে আছে সেটা তো আলফা কোণে আছে। তাহলে আমি কি জানি? এগুলো তোমার বেসিক্যালি দেওয়া থাকবে। আমি আর একটা কথা মনে করে দিই, তুমি এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা তুমি দুইভাবে অ্যাপ্রোচ করতে পারো। এক, তুমি লব্ধির সূত্র দিয়ে অ্যাপ্রোচ করতে পারো, আর একটা তুমি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে অ্যাপ্রোচ করতে পারো। আমি তোমাকে জানাইছিলাম যে লম্বাংশ উপপাদ্য যখন আমরা একাধিক ভেক্টর থাকে তখন আমরা ইউজ করি, বাট দুইটা ভেক্টরের যদি থাকে আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে কাজ চালাইতে পারবো, অথবা আমরা লব্ধির সূত্র দিয়েও কাজ চালাইতে পারবো। সো আমরা দুইটা অ্যাপ্রোচে দেখার চেষ্টা করবো। প্রথমে আমরা লব্ধির সাথে দেখি। আচ্ছা, তাহলে এখানে আমরা আরো কিছু বিষয় দেওয়া আছে। সো থিটা কার সাপেক্ষে? থিটা হচ্ছে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবং আলফা কোণটা কার সাপেক্ষে? আলফা কোণটা হচ্ছে ইউ ভেক্টর এবং লব্ধি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ। এবং তোমার জানা থাকা উচিত যে এই যে ডব্লুর মানটা, এই ডব্লুর মানটা অর্থাৎ যে লব্ধি বেগে চলবে সেটা কত হবে? তুমি জানো দুইটা সামান্তরিকের কর্ণের মান কত হয়? সামান্তরিকের কর্ণের মান কত হয়, অর্থাৎ প্রকৃত বেগের মান কত হবে? ডব্লু দ্বারা লিখলাম, তুমি মডুলাস অফ ডব্লু ভেক্টরও লিখতে পারো, সমান হবে পি স্কোয়ার ছিল, তাহলে এখানে হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ ভি কস ভেক্টরদের মধ্যবর্তী কোণ থিটা। এবং এই যে ডব্লু ভেক্টরটা ইউ এর সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ আলফা, এটা তুমি বের করতে পারো ট্যান আলফার সাহায্যে। এটা কি ছিল? যার সাথে অ্যাঙ্গেল উৎপন্ন করে ইউ এর সাথে সে থাকবে নিচে সিঙ্গেল, তাহলে এখানে সিঙ্গেল থাকবে কে? সিঙ্গেল থাকবে হচ্ছে ইউ প্লাস বাকি যে ভেক্টরটা আছে অর্থাৎ সেটা হচ্ছে ভি, সেই ভি এর সাথে ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে ভি সাইন থিটা, নিচে হবে ভি
cos theta। এই দুইটা সূত্র তুমি জানলে তোমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, ভেরি গুড। এখন এই প্রশ্ন থেকে কি কি চাই আমার সেটা জানতে হবে। কি কি চেতে পারে তুমি একটু নিজে ভাবো। এক, তোমার জানতে চাইতে পারে যে এই যে ডব্লিউ ভেক্টরটা আছে বা নৌকাটা আছে, নৌকাটা এই পার থেকে এই পারে যেতে কতটুকু সময় লাগবে জানতে চাইতে পারে। তাহলে আমার কাছে কি জানতে চাইতে পারে, আমরা স্পেশাল কেসে আসবো অপর, কারণ আমাদের সকল কেস সম্পর্কে ধারণা থাকা জরুরি, যেহেতু এটা অ্যাডমিশন যে কোনো কিছু দিতে পারে। অপর পারে পৌঁছাতে প্রয়োজনীয় সময়। এটা জানতে চাইতে পারে। নেক্সট আমাকে বলতে পারে যে এই জায়গা থেকে দেখো ভি ভেক্টর এই দিক বরাবর কাজ করছে, ডব্লিউ ভেক্টর এই দিক বরাবর কাজ করছে। তার মানে সে যেই জায়গা থেকে যাত্রা শুরু করে অপর পারে ধরে এই জায়গায় পৌঁছালে, অর্থাৎ তার ফাইনাল পয়েন্ট হচ্ছে এইটা ফর দিস কেস। তাহলে সে নদীর কিনারা মানে নদীর স্রোতের দিকে কতটুকু গেছে, স্রোতের দিকে এতটুকু গেছে। তোমার বলতে পারে স্রোতের দিকে কতটুকু গেছে তার পরিমাণ নির্ণয় করো। এই যে এইটুকু মানে এই জায়গায় যে পৌঁছেছে, কিন্তু স্রোতের দিকে কি যাত্রা শুরু করেছে এই জায়গায়, শেষ বিন্দু এই জায়গায়, স্রোতের দিকে সে এতটুকু গেছে। ঠিক আছে, তাহলে অন্য কালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমরা এক্স ডি বলতে পারি। ঠিক আছে, এটা ড্রিফট ডিস্টেন্স অনেকে বলে। স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব। এটাকে এক্স ডি বললাম। থার্ড কি বলতে পারে, নৌকার সরণ কতটুকু। নৌকা গিয়েছে কি দেখো তো, এই জায়গা থেকে এই জায়গায় গিয়েছে, তাহলে এইটুকু নৌকার সরণ, এই যে এইটুকু, এই পথটা, এই পথটা যদি নৌকার সরণ হয় তাহলে নৌকা বলো বা সাঁতারে বলো যাইটাই বলো, নৌকার সরণ, নৌকার সরণকে ধরলাম আমরা কি ধরি, ধরি এস ধরলাম, তোমার ইচ্ছে ধরতে পারো যা খুশি। এখন আমার দরকার হচ্ছে এই মানগুলো বের করা। একটু বলো নৌকার সরণটা কত হবে আমাদের এই কেসটা, আমাদের এখন একটা জেনারেল কেস, আমরা এখন জেনারেল কেস নিয়ে কথা বলছি, পরে আমরা এটাকে স্পেশাল কেস নিয়ে যাব। জেনারেল কেস, জেনারেল কেস, হ্যাঁ। তাহলে নৌকার সরণ কতটুকু হবে, তুমি যদি একটু ছবিটা খেয়াল করো, আর একটা ড্র করি। এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, এই জায়গায় যে পৌঁছাচ্ছে, তাহলে এই যে মধ্যবর্তী যে পথটা এটাকে বলছে সরণ। আর তোমার তোমার এখান থেকে এই বরাবর সামথিং যাবা, যে এই বরাবর যদি সামথিং যাও তাহলে কিন্তু তুমি নৌকার সরণ পেয়ে যাবা। এটা 90 ডিগ্রি হচ্ছে পিথাগোরাসের সূত্র ফেলে অতিভুজ বের করতে পারবা। এখন এইটুকে কি বলছিলাম আমরা, এক্স ডি বলছিলাম, জি। এইটুক কি সিম্পলি নদীর প্রস্থ, এই লম্ব বরাবর নদীর প্রস্থ দেওয়া থাকবে। তাহলে নৌকার সরণ কি হবে, নৌকার সরণ হবে রুট ওভার এক্স ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা এখানে বসাইছি, নৌকার সরণ পেয়ে গেছি। এখন আমার দেখতে হবে যে স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব এক্স ডি এর মান কত। এখন স্রোতের দিকে অতিক্রান্ত, আর একটা বিষয় মাথায় রাখবা, এখানে কিন্তু তোমার ত্বরণ নেই,
এটা একটা জরুরি বিষয় যে এখানে কোনো ত্বরণের কাহিনী নাই, ত্বরণ নেই। ত্বরণ থাকলে সিচুয়েশন ডিফারেন্ট হবে, আমরা এখানে ত্বরণ বাদেই কাজ করি। তাহলে যদি স্রোতের দিকে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই, আমরা স্রোতের দিকে নিয়ে যাচ্ছে কে, এটা আমরা উপাংশের সাহায্যে দেখলে ভালো বুঝতে পারবো। অথবা তুমি ডব্লিউকে এই বরাবর ভেঙে নিতে পারো, বাট আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা জিনিসটা আরো ইজিয়ার করতে চাচ্ছি। এটা আমরা উপাংশের সাহায্যে ইজিয়ার করতে পারি। দেখো, ধরো এই নদীর প্রস্থ, নদীর স্রোত তো সামনের দিকে যাচ্ছে, নদীর স্রোত তো একে সামনের দিকে নিয়ে যাবে। তার মানে এই ভেক্টরটা, ইউ ভেক্টরটা কোনো একটা বস্তুকে জাস্ট সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য সে কাজ করবে। তাহলে সিম্পলি ইউ ভেক্টর নিয়ে যেত যদি কোনো নৌকা কেউ না চালাতো, জাস্ট নৌকা নদীতে ছেড়ে দিয়েছি তাহলে এইদিকে যেত। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে নৌকাকে আরেকজন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে? আমরা একটা এই কালার ইউজ করি, নৌকাকে এই দিক বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ইউ এর সাথে থিটা কোণে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন আমার তো দরকার এই ভিটাকে যদি আমরা লম্ব দুইটা ভাগে ভাগ করি তাহলে দেখতে পাবো আসলে ভি কান আসলে কিছুই না, ভি হচ্ছে সরি ভি কে যদি লম্বা উপাংশে ভাগ করি তাহলে এই ভি এর একটা অংশ নদীর স্রোতের দিকে, আর একটা অংশ নদীর প্রস্থ বরাবর মানে অপর পারে যাওয়ার দিকে। তার মানে যখন আমরা এই ভি ভেক্টরটাকে ভাগ করি তখন ভি ভেক্টর কিন্তু আর এক্সিস্ট করছে না। ভি ভেক্টর এক্সিস্ট না করলে ভি এর দুইটা অংশ কাজ করছে, একটা কি করছে বস্তুটাকে স্রোতের দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর একটা অংশ বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ প্রস্থ বরাবর নিয়ে যাচ্ছে। তার মানে আমি যখন চিন্তা করছি যে নৌকাটা কতটুকু সামনের দিকে গেছে, নৌকাটা কতটুকু সামনের দিকে গেছে, তখন আমার চিন্তা করতে হবে কি নিয়ে? আমার চিন্তা করতে হবে এই যে ভি ভেক্টরটা আছে, এই ভি ভেক্টরের সাথে ইউ ভেক্টর যে কোণ আছে সেটা কত থিটা কোণ। তাহলে এর ইউ বরাবর যে উপাংশ হবে সেটা কত? ভি কস থিটা। তাহলে ভি কস থিটা এবং ইউ নৌকাটাকে সামনের দিকে নিয়ে যেতে কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে সামনের দিক বরাবর বা এক্স অক্ষ বরাবর বা নদীর স্রোত বরাবর যে বেগটা কাজ করছে বা নৌকাকে যে সামনে নিয়ে যাওয়ার কাজ করছে সেটা কি হবে? ইউ প্লাস ভি কস থিটা, ইউ প্লাস ভি কস থিটা। এবং এই বেগে যদি সে টি সময় চলে, ইউ এই সময় মানে এই বেগে যদি সে টি সময় চলে তাহলে সে সামনের দিকে যতটুকু চলবে সেটাকে আমরা বলছি এক্স ডি, সেটাকে বলছি এক্স ডি। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো, কারণ এস সমান ভিটি ছিল, এস সমান কি ছিল? ভিটি, এবং সমবেগের কাহিনী। টি বলতে টি বসলে টিটা কেমন আসবে সেখানে, আর ইউটা কি মানে বা ভিটা কি? ভিটা হচ্ছে তাকে সামনের দিকে নিয়ে যেতে যে বেগটা কাজ করছে সেটা হচ্ছে ইউ প্লাস ভি কস থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এক্স ডি সমান কি হবে? ইউ প্লাস ভি কস থিটা এর সাথে টাইম টি। আমরা এই লব্ধির সাহায্যে করতে পারতাম সিম্পল সূত্রতে, কিন্তু এটা অনেক টাইম কনজিউম করতো। এটা মাথায় রাখবা, এটা কিন্তু জেনারেল কেস, এটাকে আমরা স্পেশাল কেসে কনভার্ট করবো আর একটু পরে। আচ্ছা, এখন টি এর মান কত হবে? টি বলতে আমাদের অতিক্রান্ত দূরত্বটা, অতিক্রান্ত দূরত্বের মান কত হবে? দেখো, অতিক্রান্ত দূরত্ব বলতে কি এই পার থেকে ও পারে যেতে কতটুকু সময় লাগছে। দেখো তো এ পার থেকে ও পারে নিয়ে যেতে আমাকে হেল্প করছে কোন ভেক্টরটা? ভি এর ওয়াই উপাংশটা না? এই ভি ভেক্টরের ওয়াই উপাংশটা কি করছে? আমাকে সামনের দিকে নিয়ে যেতে হেল্প করছে। তার মানে আমি বলতে পারি যে এই ভি এর ওয়াই উপাংশ কত হবে? ভি সাইন থিটা। এই ভি সাইন থিটা আমাকে সামনের দিকে নিয়ে যাবে, অর্থাৎ, এবং এটা সমবেগের কাহিনী, নদীর প্রস্থ আমার জানা ডি, তাহলে ডি পথ যেতে আমার সময় লাগবে ভিটি, যেখানে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে ভি সাইন থিটা। এখান থেকে টি বের করতে চাইলে ভি সাইন থিটা ভাগ করে দেবো, তাহলে ডি ভাগ ভি সাইন থিটা করলে আমি টি এর মান পাবো, অর্থাৎ এ পার থেকে ও পারে যেতে কতটুকু সময় লাগবে সেটা পেয়ে যাবো। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি, এই কালিটা ইউজ করি, যে টি ইজ বেসিক্যালি বি ভাগ ভি সাইন
থিটা, টি সমান ডি ভাগ ভি সাইন থিটা। এটা একটু মাথায় রাখো। সো আমাদের এই তিনটা সূত্র জানলে আমরা সকল কাজ করে ফেলতে পারবো। বোঝা গেল? ভেরি গুড। না বুঝলে একটু পিছ থেকে দেখো, তাহলে বুঝতে পারবে, জিনিসটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে জেনারেল কেস। এখন আমরা একটু স্পেশাল কেসে আসি। স্পেশাল কেস। আমি তাহলে তোমাকে সূত্রটা একবার রিভিশন দিয়ে দিই। সেটা কি? এ পার থেকে ও পারে যেতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে ডি ভাগ ভি সাইন থিটা। ভি সাইন থিটা কেন নিচ্ছি? কারণ ডি বরাবর নৌকার বা সাঁতারুর যেই উপাংশটা কাজ করছে সেটা কোন উপাংশ? সেটা হচ্ছে সাইন উপাংশ কাজ করছে। ঠিক আছে? আচ্ছা, এখন এই টি সময়ে নৌকাটা স্রোতের দিকে কতটুকু যাবে? টি সময়ে নৌকাটা স্রোতের দিকে কতটুকু যাবে সেটা হচ্ছে এক্স ডি। সেটার মান কত হবে? সেটার মান হবে নৌকা সামনের দিকে যাচ্ছে কত বেগে? নৌকাকে স্রোত নিতে ইউ বেগে, এবং ওই স্রোতের কারণে ওই সাঁতারুর বেগের কারণে একটা উপাংশ কাজ করছে, এটা কি? ভি কস থিটা ইন্টু টাইম টি। এটা কোন টাইম? এটা এই টাইম। দেন আমাদের আরেকটা বিষয় কাজ করবে, সেটা হচ্ছে সরণ কত। এস দ্বারা লিখি, এসটা হবে কত? এক্স ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ডিটা কি? ডিটা হচ্ছে নদীর প্রস্থ। এক্স ডিটা কি? ডি তোমার অলরেডি জানা থাকবে, আর এক্স ডি তুমি এখান থেকে এখানে বসিয়ে দিবা। তো এই তিনটা লেভেলে ক্যালকুলেশন করতে পারলে তুমি সকল তথ্য পেয়ে যাবে। এখন স্পেশাল কেস কি? তোমার যদি বলে যে এ পার থেকে ও পারে তুমি ন্যূনতম সময়ে যাও, ন্যূনতম সময়, ন্যূনতম সময় না দিয়ে বলে অনেক সময় কি বলতে পারে? সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময়। মিনিমাম টাইমে অপর পারে যেতে। এখন টাইমকে আমার কি করতে হবে? মিনিমাম বানাইতে হবে। এখন টাইমটা একটু খেয়াল করো তো, টাইমের সূত্রটা এখানে কি লিখছি? দেখো, আমি অ্যানালজিতে বোঝাইতে পারবো, বাট অ্যানালজিতে আমি যাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলাতে দেখলাম টি সমান কি? ভি হিসেবে সাইন থিটা, ডি ভাগ ভি সাইন থিটা। এখন টি কে যদি মিনিমাম করতে হয়, দেখো তুমি নৌকার যে যে বরাবর চলছে মানে প্রস্থ, এই প্রস্থ কিন্তু চেঞ্জ করতে পারবে না, এটা তোমার হাত নাই, এটা ফিক্সড। এই বেগটা তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু তোমাকে বলবে বেগ সেম। তোমাকে জাস্ট হাতে অপশন আছে কি? সাইন থিটা। তার মানে তোমাকে দেখতে পাবে টির সাথে সাইন থিটার বিহেভিয়ার কেমন। দেখো, টি এবং সাইন থিটা কি আছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক। টি এবং সাইন থিটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ টি এর মান বাড়বে যদি সাইন থিটার মান কমে, আর সাইন থিটার মান যদি বাড়ে টি এর মান কমবে। আমার এখানে কি বলছে? আমার এখানে বলছে সাইন থিটার মান টি এর মান কমাইতে, টাইম মিনিমাম। তাহলে টাইম যদি মিনিমাম করতে, তাহলে সাইন থিটার মান কি করতে হবে? বাড়াইতে হবে। আর তুমি জানো সাইন থিটার মান কি হয়? সাইন থিটার রেঞ্জ হচ্ছে প্লাস -1 থেকে, এটা হচ্ছে সাইন থিটার রেঞ্জ, যে -1 এর সমান বা 1 থেকে বড় এবং +1 এর সমান বা +1 থেকে ছোট, এটা হচ্ছে সাইন থিটার রেঞ্জ। তাহলে অবশ্যই সাইন থিটার মান সর্বোচ্চ হওয়া সম্ভব কত? +1। আর সাইন থিটার মান কখন +1 হয়? সাইন থিটার মান +1 হয় হচ্ছে যখন থিটা এর মান 90 ডিগ্রি। অর্থাৎ যদি, থিটা বলতে কি ছিল মনে করে দেখো তো, থিটা ছিল হচ্ছে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ স্রোতের দিক এবং নৌকা যেদিকে চালাবো তার মধ্যবর্তী কোণ। নদীটা যদি এমন হয়, স্রোত তো অবশ্যই এই বরাবর যাবে, যেটা ইউ হবে, তাহলে অবশ্যই নৌকাটা চালাইতে হবে কি বরাবর? এর সাথে 90 ডিগ্রি কোণে, তাহলে এই বরাবর। ফলে কি হবে? এই ভি এর কোনো উপাংশ ইউ বরাবর কাজ করবে না, সম্পূর্ণ ভিটাই নদী পার হতে হেল্প করবে। যেহেতু সম্পূর্ণ বেগটাই নদী পার হতে হেল্প করবে,
তাই আমরা এখানে সিম্পল লিখব টি সমান কি ডি বাই ভি। টি সমান কত হবে ডি বাই ভি হবে। অর্থাৎ এই মানে তুমি যদি নৌকাটা সরাসরি নদীর প্রস্থ বরাবর চালাও, তাহলে তোমার সর্বনিম্ন সময় অপর পারে পৌঁছাতে পারবে। হ্যাঁ, সর্বনিম্ন সময় পৌঁছাতে গিয়ে হয়তোবা তুমি, কারণ তুমি যেতে চাচ্ছ এদিকে, নদী টেনে নিচ্ছে এইদিকে, এমন হতে পারে যে তুমি এই পাথ ফলো করছো, করো না, এই পাথ ফলো করে কোনো সমস্যা নাই, কারণ এই পাথ ফলো করার ফলে কি তোমার স্মরণ বেশি হবে এবং এই স্মরণটা তোমাকে কি করবে, সামনে নিয়ে যাবে। কিন্তু তোমার ওপর পারে নিয়ে যেতে যে হেল্প করছে সে কে, ভি। এই ভি এর কোনো অংশ কেটে যাচ্ছে না, যেটা আগে যাচ্ছিল ভি সাইন থেটা হচ্ছিল, যেটা কেটে যাচ্ছিল, কমে যাচ্ছিল, এবার আর কমবে না। এই জন্য টাইম কি হবে, মিনিমাম হবে। তার স্মরণ বাড়ছে মনে করো, সে সোজা অপর পারে কিন্তু পৌঁছাবে না, সে কিছুটা সামনে সরে যাবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বাট তোমার টাইম কি হবে, মিনিমাম হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পৌঁছানোর শর্ত কি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে শর্ত, থিটা এর মান হবে 90 ডিগ্রি এবং সেই সময় টি হবে ডি বাই পি। এখন আবার কিছু প্রশ্ন, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু মানে নদীর প্রস্থ বরাবর যতটুকু গেছে তার মান কত হবে, তুমি অনায়াসে বলতে পারো। এই যে এক্স ডির সূত্র দেখো, এই যে এটা এক্স ডি ইউ প্লাস ভি কস থেটা টি। এখন থেটার মান যেহেতু 90, তাহলে কস 90 মান কত, কস 90 মান 0, কস 90 মান 0 হলে ভি ইন্টু 0 করলে কত হয়, 0ই হয়, তার মানে এই পার্ট থাকবে না, সিম্পলি ইউ টি। তাহলে এক্স ডি সমান হবে ইউ ইন্টু টি। ইউ কি জাস্ট এটা তুমি নিজে দেখে বুঝতে পারো যে তোমার এই যে যদি ভিটা সম্পূর্ণ এই বরাবর কাজ করে, তাহলে এই দিক বরাবর কোনো ছায়া কাজ করবে না ভি এর, মানে ভি এর কোনো উপাংশ এই বরাবর নাই, ফলে ভি কোনো ইফেক্টই ফেলবে না, একে সামনের দিকে নিয়ে যাবে, কিটা কিন্তু ইউ, কত সময় ধরে নিয়ে যাবে, টি সময় ধরে, তাই ইউ। ঠিক আছে, একইভাবে তুমি স্মরণটাও ডি এর মান যদি বের করছো তাহলে এসও বের করতে পারো, এক্স ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, খুবই সিম্পল। এই একটা কন্ডিশন ছিল, এটা মাথায় রাখবা। সেকেন্ড হচ্ছে ন্যূনতম পথে অপর পারে যাওয়া। ন্যূনতম পথে অপর পারে যাওয়ার শর্ত কি হতে পারে, ন্যূনতম সময়ে, ন্যূনতম পথে, জরুরি বিষয় কিন্তু ন্যূনতম পথে, পথ হবে ন্যূনতম, ন্যূনতম মানে সর্বনিম্ন, অর্থাৎ সবচেয়ে কম চলে অপর পারে পৌঁছাবো। এখন দেখো এইটা নদী, তুমি যদি এই দিক থেকে এই দিকে যাও পথ বেড়ে যাচ্ছে, কিন্তু এই দিক থেকে এই দিকে গেলে তোমার পথ বাড়ছে, আস্তে আস্তে কি আগে থেকে কমছে না, আস্তে আস্তে কি হবে, আগের চেয়ে কমছে, আস্তে আস্তে আবার আগের চেয়ে বাড়ছে, এমনিগুলো আবার বাড়ছে। তাহলে দেখো তুমি যে পথ ফলো করেই যাও না কেন, এই যে একদম সোজা অপর পারে, এই বিন্দু থেকে সোজা অপর পারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যাও, তাহলেই কেবল কি তোমার পথ সর্বনিম্ন হবে। তোমার পথ দেখো, পথ ডিসাইড করে কে, পথ কিন্তু ডিসাইড করে ডব্লু ভেক্টর, মানে তোমার প্রকৃত বেগ কান কিন্তু তোমার পথ ডিসাইড করে। তুমি আগের পেজ দেখতে পারো যে ডব্লু তোমার এই পথে চলছিল, তাহলে তোমার পথ ডিসাইড করছে কি ডব্লু, ভি কিন্তু তোমার পথ ডিসাইড করে না, এটা জরুরি বিষয়। হ্যাঁ, ভিও ডিসাইড করে আরেকভাবে, কারণ ভির ফলেই তো ডব্লু কান পাও, বাট নর্মালি আমার পথ ডিসাইড করে কে, ডব্লু ভেক্টরটা, আমার লব্ধি ভেক্টরটা বা আমার প্রকৃত বেগ। তাহলে এটা কখন সম্ভব, যখন ডব্লু ভেক্টর এবং এই বরাবর কি কাজ করে, এই বরাবর স্রোত কাজ করে, তাহলে ইউ ভেক্টর, তাহলে ডব্লু ভেক্টর এবং ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন কয় ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, অর্থাৎ আলফার মান যখন 90 ডিগ্রি হবে তখন তুমি সর্বনিম্ন পথে যেতে পারবা। আলফার মান যখন 90 ডিগ্রি হবে তখন তুমি সর্বনিম্ন পথে যেতে পারবা। তাহলে এটা শর্ত কি, আলফা অবশ্যই 90 ডিগ্রি হওয়া লাগবে, আলফা যদি 90 ডিগ্রি না হয় তাহলে তুমি যেতে পারবা না। এখন 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখি কি কাহিনী আর কি হতে পারে, আমার এখানে কি করতে হবে, সর্বনিম্ন পথে যেতে হবে।
তাহলে দেখো সর্বনিম্ন পথে যেতে গেলে তোমার সামনের দিকে কোনো সরণ হচ্ছে, দেখো একটু বোঝাই। যখন তুমি এই জায়গা থেকে এই জায়গায় গেছিলে, তাহলে তোমার এই বরাবর যে মানটা পাচ্ছিলে এটা হচ্ছিল এক্স ডি, এটা পাচ্ছিলে কত এক্স ডি। এই এক্স ডিটা তোমার কি ছিল, সরণ ছিল। কিন্তু যদি তুমি একদম সোজা এই বরাবর যাও, মানে একদম 90 ডিগ্রি, তাহলে কি তোমার কি এই বরাবর মোটে যাচ্ছ না, তোমার কোনো এক্স ডির মান আছে? এক্স ডির মান কিন্তু নাই। এক্স ডি কত হয়ে গেল, 0 হয়ে গেছে। তাহলে সর্বনিম্ন পথে যখন যাবা তখন এক্স ডির মান কত হবে, এক্স ডির মান 0 হবে। অর্থাৎ এক্স ডির মান যদি 0 হয়, তুমি এক্স ডির সমান কি জানো, ইউ প্লাস ভি কস থেটা ইন্টু টি। এবং এক্স ডির মান যেহেতু তুমি জানো যেটা 0 হবে, তার মানে 0 সমান ইউ প্লাস ভি কস থেটা। এই পাশে টি আছে, টি বাদ গেল। এই পাশে টিটা ছিল, টি গুণ আকারে ছিল, ওটা প্যারা নাই, ভাগ করে দিয়েছি। তাহলে কি থাকে, ইউ বেশ পাঠা দাও, ইউ ভি কস থেটা, এটা এর মান কি আসে দেখো তো, মাইনাস ইউ ভি এ বেশি ভাগ করে দিলাম, ইউ ভাগ ভি সমান আসবে কস থেটা। থেটা এর মান কি আসছে, থেটা মান হবে হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। এবার তুমি একটু চিন্তা করো যে কস থেটা এর মান এখানে, এর মধ্যে যে মানটা বসাইছো, এই যে মানটা, এই মানটা কিন্তু নেগেটিভ মান, কারণ ইউ পজিটিভ ভিও পজিটিভ, যেটাকে মাইনাস থাকা এই মানটা নেগেটিভ। এখন কস থিটার মান কোন চতুর্ভাগে নেগেটিভ হয়, এই মানটা নেগেটিভ না, এই কস থিটার মান কি, এই মানটা নেগেটিভ। কারণ কস থিটার কোন মানটা কোন চতুর্ভাগে নেগেটিভ, যদি চিন্তা করো এই চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে কস থিটার মান কিন্তু পজিটিভ, কিন্তু যখনই তুমি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবা, যখনই তুমি দ্বিতীয় চতুর্ভাগে আসবা, 90 ডিগ্রি থেকে কোনটা কি হবে, বেশি হয়ে যাবে, তখনই যখনই তোমার কোনটা 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে, তখনই তুমি চলে আসবা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তখন তোমার কস্টের মান নেগেটিভ হয়, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কস এবং সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ, কস নেগেটিভ। এর অর্থ হচ্ছে যে দ্বিতীয় চতুর্ভাগে বা যখন থেটা এর মান 90 ডিগ্রি থেকে বেশি হবে, এটা একটা শর্ত। যখন ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থেকে বেশি হবে, তখন তুমি সর্বনিম্ন পথ ফলো করে যেতে পারবা। এবং যদি কোনো সময় থেটার মান জানতে চাই, তুমি জাস্ট এই সূত্রটা ফেলে দিবা এবং একটা মান মাথায় রেখো যে কস থেটার মান যদি কোনো সময় হাফ পাও, কস থেটার মান যদি কোনো সময় হাফ পাও, এর অর্থ হবে থেটার মান 120 ডিগ্রি। একটু মাথায় রেখো, আমরা বেরো করতে পারি, বাট আমাদের এখন দরকার নেই, এগুলো তোমরা ত্রিকোণমিতিতে শিখে আসছো, ঠিক আছে। এটা একটু ইম্পর্টেন্ট বিষয় যে কস থিটার মান যদি কখনো সময় হাফ হয়, তাহলে থিটার মান কত হবে, 120 ডিগ্রি। তাহলে এটা বেসিক শর্ত যে আমি থিটা যদি বের করতে চাই, থিটা সমান হবে কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, এটা আমাদের ফর্মুলা হবে। এখন আমি যদি বলি যে সরণ কত, তুমি বলো ভাই এক্স ডির মান তো নাই, তাহলে সরণ হবে কি, স্কোয়ার রুট ডি স্কোয়ার, আর রুট স্কোয়ার কাটা গেলে কি থাকে, সিম্পলি ডি থাকে। তাহলে এই ক্ষেত্রে সরণ হবে ডি এর সমান। এইগুলো কিন্তু সব শর্ত। যদি সরণের মান এবং নদীর প্রস্থ একই হয়, তাহলে ন্যূনতম পথ। যদি থেটার মান 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে ন্যূনতম পথ হওয়ার সম্ভাবনা আছে। যদি এক্স ডির মান, যদি এক্স ডি এর মান অর্থাৎ নদীর প্রস্থ বরাবর যেটুকু চলছে তার মান যদি 0 হয়, তাহলেও 0 হওয়ার সম্ভাবনা আছে। অথবা আলফা এর মান যদি 90 সমান হয়, লব্ধি ভেক্টর এবং এর নাম কি, লব্ধি ভেক্টর এবং স্রোতের বেগ এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাও ন্যূনতম পথে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের বেসিক প্রবলেমগুলো আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। আমি অবশ্য চেষ্টা করছি যে কিছু প্রবলেম সলভ করে দেওয়ার, আমি চাইলে তোমাকে দেখাইতেও পারি। আমি একটু ব্যাকে আসি, ডিসকার্ড অ্যাডমিশন কোশ্চেন সলভ। আমরা সঙ্গে সঙ্গে কিছু প্রবলেম সলভ করবো, আমি কয়েকদিন পরে এগুলো রেকর্ড করব। সো
অনেক সুন্দর সুন্দর কনসেপচুয়াল কিছু প্রবলেম পাবা। আমরা ট্রাই করবো যে যত রকম প্রবলেম আসা সম্ভব, এক্সেপশনাল প্রশ্ন, ঢাবের জন্য দরকার, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন দরকার, আমরা সব প্রশ্ন সলভ করব। সো আমরা আজকে এ পর্যন্ত কন্টিনিউ করি, শেষ করি এখানেই। পরবর্তী ক্লাসে আশা করি আমরা আপেক্ষিক বেগ নিয়ে কথা বলবো। এটাও কিন্তু আপেক্ষিক বেগের একটা কাহিনী, কিন্তু আমরা নেক্সট ক্লাসে স্রোত নিয়ে কথা বলবো, যে স্রোত না, বৃষ্টি নিয়ে ডিসকাস করবো।